ভেরি নাইস। কে বললা কথাটা? কে বলছো বলো? ভাই আমি। ইমন? জি ভাই। তোমার ইয়ারফোন ঠিক হয়েছে? ভাই আজকে ল্যাপটপে বসছি। এই তো খুব ভালো একটা কাজ করছো তুমি। যাই হোক, তুমি মনে করছো এই জন্য ধন্যবাদ। এর আগে যা পড়েছে কেউ পাবা না, কি পড়ে কাছে যারা পড়ে ওর আসছো। ওর ভাইয়ের চকলেট দেওয়া উচিত করে। গতদিন অবশ্য আইসিটি ক্লাসে ভালোই হয়েছিল, একটা অংশ আমি মিস করছি, ওইটা আমার আলাদা একটা ভিডিও হয়ে গেছে চ্যানেলের। একদম পারফেক্টলি ওই শর্টকাট পোর্শনটাই কাটা পড়ছে, আর কিছু কাটা পড়ে নাই। যাই হোক, যাই হয় ভালোর জন্যই হয়। আমি হয়তো এটার উপর একটা ভিডিও বানিয়ে ফেলবো খুবই তাড়াতাড়ি। আচ্ছা, এই অংশটাকে সবাই বুঝতে পেরেছো যে এখানে তো ম্যাগনেটিক ফিল্ডের বাইরের দিকে থাকবে, বুঝতে পারছো? আবার দেখো এখানে একটু খেয়াল করবা, আমি যদি এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে, কোন দিকে হবে বলো তো? এইদিকে না? স্পর্শক বরাবর এই জায়গাটাতে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? উল্টা দিকে না? বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, বাইরের দিকে একটু এখানে একটু দেখো তো, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে? এটা তো এইদিকে। এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে? এদিকে। ঠিক আছে, এখানে এদিকে, এগুলো একজন আরেকদিকে সাপোর্ট করছে। আচ্ছা, এদিকে আমরা পাবো কিছু একটা। সলিনয়েড কিন্তু ম্যাগনেট হিসেবে কাজ করে, সো আমরা সলিনয়েডের বাইরের দিকেও পাই। বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড, এখানে সবগুলা এইভাবে বাইরের দিকে, এইভাবে বাইরের দিকে থাকবে। আমি যদি এখানে বলি আমি একটা বড় বৃত্ত নিব, বড় বৃত্ত নিব, তো এখানেও আমরা বাইরের দিকে পাবো। অর্থাৎ ভিতরে বলো আর বাইরে বলো আমরা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, সেটা থেকে কারো কোনো সন্দেহ আছে? নাই। কিন্তু সাইড ওয়াইজ আমরা কিছু পাচ্ছি না, কারণ সাইড ওয়াইজ সবাই সবাইকে বাধা দিচ্ছে। ওকে, সেটা তো আমরা পরে দেখবো। আচ্ছা ওকে, এখন পরীক্ষার প্রশ্নটা এটাই থাকে যে এই যে সলিনয়েডটা আমরা আঁকলাম, আমরা যে এই যে মাঝখানের অংশটা দেখালাম, এই চিত্রের মধ্যে এটা কোন জায়গাটা বলো তো? এই চিত্রের মধ্যে আমি কোন জায়গার কথা বলছি? ভিতরের অংশটা কোন জায়গাটা? এই যে পাইপের মতো একটা অংশ দেখা যাচ্ছে না, এটা তো পাইপের মতো অনেকটা। এই যে এটাকে যদি পাইপ হিসেবে চিন্তা করো, এই যে পাইপের ভিতরের যে অংশটা নীল রঙে যেটা আন্ডারলাইন করলাম, ওই যে ভিতরের যে অংশটা, পাইপ দিয়ে যদি তুমি ভিতরে তাকাও, ওই ভিতরের জায়গাটাই হচ্ছে আমার এই অংশটা। বুঝা গেছে? জিনিসটা হচ্ছে এটা এরকম, আমি এই সলিনয়েডটাকেই উল্টায় উপর থেকে দেখতেছি, এইভাবে দেখতেছি উপর থেকে। সলিনয়েডটাকে আমি উপর থেকে দেখতেছি, তাহলে আমি কি দেখবো? আমি দেখবো এইভাবে তড়িৎ প্রবাহ, তাই না? এবং সেই তড়িৎ প্রবাহের জন্য আমার যে ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে, ভালো করে তাকায় দেখো তো, আমি কি ম্যাগনেটিক ফিল্ডকে এরকম দেখবো না? এদিক থেকে বের হয়ে এদিকে ঢুকতেছে, এইভাবে দেখবো না ব্যাপারটা? এই জিনিসটা কিন্তু আমি এখানে আঁকছি, মানে আমি সলিনয়েডটাকে উপর থেকে দেখতেছি। বা ধরো এটা এটা হচ্ছে একটা ব্যাডমিন্টন জন্য যে আমরা যে ফ্লাওয়ার ব্যবহার করি, যে ইগুলো থাকে, র্যাকেটগুলো থাকে, ওগুলা কিন্তু এইরকমই একটা ডাব্বার মতো হয়। তো সেই ডাব্বাকে তুমি যদি উপর থেকে দেখো, তুমি কিন্তু এই ভিউটাই পাবা। তোমরা জাস্ট ওই জিনিসটা চিন্তা করতে পারো। আমি কি বোঝাতে পেরেছি এখন? হ্যাঁ, জি ভাই। আশা করি বুঝাতে পেরেছি। এখন প্রশ্নটা এটাই থাকে পরীক্ষার সময়, যে এইটার ভিতরে কোন একটা জায়গায়, ভিতরের কোন একটা জায়গায় মানে কি আসলে ম্যাটার করে না। ভিতরের তোমার এখানে ম্যাগনেটিক ফিল্ড যা হবে এখানেও তা হবে, কারণ জিনিসটা অনেক ঘন সন্নিবিষ্ট, তো ভিতরের যে কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ড সেমই থাকে। এখন আমাদের টাস্ক হচ্ছে এই ভিতরের কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা কি সেটা বের করা। এখন সেটা আমরা করব। কোন সূত্রে অ্যাপ্লাই করব? এম্পিয়ারের সূত্র, কারণ এখানে তড়িৎ প্রবাহ অনেকগুলা। আচ্ছা ওকে, আমরা এখন কাজে চলে যাই। তাহলে ওভারঅল আমি একটু সুন্দর করে চিত্রটা আঁকি, চিত্রটা দেখতে কিরকম হবে একটু বলে দিই। যদি আমি সুন্দর করে আঁকতে পারি তাহলে জিনিসটা দেখতে হবে এরকম, ক্রস ক্রস ক্রস, এরকম। আর এখানে থাকবে তার পাশাপাশি ডট 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 ডট। তাহলে দেখতে হবে অনেকটা এরকম চিত্রটা। দেখাই দিই, এরকম এরকম, এগুলো কিন্তু ম্যাগনেটিক ফিল্ড, এরকম এরকম আর এরকম। তারপরে ভিতরের যে অংশটা, এটা হবে এইরকম দেখতে। এখানে তো আমরা এক লাইনে সবগুলা ক্রস নিচের দিকে পাবো, এদিকে 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 এইভাবে পাবো তো সবগুলা, এই যে এইভাবে পাচ্ছি সবগুলা। বের হয়ে যাবে কোন দিকে এগুলা, এই যে এইভাবে আসবে। তারপরে এইদিকে আমরা এইভাবে পাবো, এইভাবে পাবো। বাইরে কি হবে? এই যে এখানে এইভাবে 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 দূর, এইভাবে এইভাবে এইভাবে। সো এই লাইনের সবগুলোকে পাবো নিচের দিকে। দেখো দুই সাইড থেকে কিন্তু আমি সব নিচের দিকেই পাচ্ছি, এটা ভালো করে তাকালেই বুঝতে পারবে। এইদিকে হচ্ছে এইভাবে,
আর এদিক থেকে আসতেছে এইভাবে। সো ওভারঅল ভিতরে আমি ম্যাগনেটিক ফিল্ড সব দিক থেকেই সাপোর্ট পাচ্ছি, ভিতরের দিকে সবগুলোই ভিতরের দিকে। আর বাইরের দিকে কাহিনী কি, বাইরের দিকে হচ্ছে না, এটা এরকম যেভাবে আমরা ম্যাগনেটিক ফিল্ড দেখে থাকি। চিত্রটা অনেকটা কিডনির মতো হয়ে গেছে, তাই তো? চিত্রটা অনেকটা কিডনির মতো হয়ে গেছে দেখতে, বাট ওভারঅল আমরা এই সেটআপটাই পাবো। আচ্ছা, ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, তো আমরা এক কাজ করি, আমরা প্রথমে ক্রসওয়ালা অংশের জন্য কোন একটা পয়েন্টে হিসাব করি। ওকে, এখন বলো, আমরা যখন একটা তার নিছিলাম, তারের নিকটে কোনো পয়েন্টে যখন প্রাবল্য ম্যাগনেটিক ফিল্ড বের করছিলাম, তখন আমরা কোন শেপটা নিয়েছিলাম এম্পিরিয়ান লুপ হিসেবে? মনে আছে গত ক্লাসে কি নিয়েছিলাম? এটা সার্কেল দা, একটা এম্পিরিয়ান সার্কেল নিয়েছিলাম। এখন এটার জন্য আমাদের কি নেওয়া উচিত? এটাকে কি সার্কেল দিয়ে আটকানো সম্ভব? বিকজ এখানে কি আমার একটা তার, বলতো এখানে কি আমার তার একটা নাকি অনেকগুলা? চিন্তা করবা। অনেকগুলা। কিভাবে চিন্তা করো অনেকগুলা? আমি বলতেছি তোমাদেরকে। ক্রস 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 ক্রস। আচ্ছা, ওকে, ওভারঅল এই তো হচ্ছে আমাদের ফিল্ডটা এরকম থাকবে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর কি, আমাদের সেই ম্যাগনেটিক ফিল্ডটা। এখন মনে করো এই যে একটা প্রবাহ, এটা হচ্ছে একটা প্রবাহ, এটা হচ্ছে আরেকটা প্রবাহ, এটা হচ্ছে আরেকটা প্রবাহ, এটা হচ্ছে আরেকটা প্রবাহ, এরকম 5টা প্রবাহ আমরা নিছি। মনে করো আমি এই যে প্রবাহটা, এটাকে একটা আয়তাকার ক্ষেত্র দ্বারা আবদ্ধ করলাম। এটা অসীম দৈর্ঘ্যের আয়তাকার ক্ষেত্র দ্বারা আবদ্ধ করলাম। অসীম দৈর্ঘ্যের কেন সেটা বুঝতে পারবা। ওকে, অসীম দৈর্ঘ্যের একটা আয়তাকার অংশ দ্বারা আবদ্ধ করলাম। এখন বলো এই অংশ দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে? আমি যদি ধরে নিই আমার তারের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে এই অংশের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে বলো তো? আই পরিমাণ না? আমি কি একটা এরকম পেছনে একটা তারের মধ্য দিয়ে যদি আমি আই কারেন্ট পাস করি, তার প্রত্যেকটা অংশের মধ্য দিয়ে কি আই কারেন্ট যাচ্ছে না? যাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা, তা আমি কি বলতে পারি না যে এর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যায়? যাচ্ছে না? ভেতরের দিকে আই পরিমাণ কারেন্ট ঢুকতেছে। আবার দেখো এইটার মধ্যে দিয়ে কি আই পরিমাণ কারেন্ট যাচ্ছে না? যাচ্ছে তো। আচ্ছা, তাহলে বলো আমি এই যে একটা আয়তাকার ক্ষেত্র নিলাম, এই আয়তাকার ক্ষেত্র দ্বারা আবদ্ধ কারেন্টের পরিমাণ কত? 2i না? তাই তো? 2i না? আমি দুইটা i কে কি আমি আবদ্ধ করছি না? আমি কি বাকিগুলোকে আবদ্ধ করছি না? তো আমি শুধুমাত্র 2i কে আবদ্ধ করছি। আচ্ছা, এটা মাথায় রাখো। আমাদের সূত্রটা কি ছিল মনে আছে? সূত্রটা ছিল মিউ নট ইনটু আই লুপ। লুপের মধ্যে কি পরিমাণ কারেন্ট আছে সেটা হচ্ছে আমাদের কনসার্ন, লুপের বাইরে কি আছে সেটা আমার কনসার্ন না। ইজ ইকুয়াল টু কি ক্লোজড লুপ ইন্টিগ্রাল অফ কি ছিল? বি ডট ডিএল। মনে আছে না এটা গত ক্লাস থেকে? আচ্ছা, এখন ঝামেলাটা চিন্তা করো কোন জায়গায়। আগেরগুলো কিন্তু খুব সুন্দর ছিল, সিমেট্রিক্যাল ছিল। এখন জিনিসটা কিন্তু এতটা সিমেট্রিক্যাল না। এখন আমাদের লুপটাকে আমরা 4টা খণ্ডে ভাগ করব। খেয়াল করো কিভাবে। এটা হচ্ছে এ, বি, আর ওইদিকে মনে করো অসীম দূরত্ব। আমি কি বলছি? অসীম দৈর্ঘ্যের একটা আমরা লুপ নিছি, সি আর ডি। তাহলে আমার এখানে চিন্তা করবা, আমি যদি এ বি বলি, আমি চিত্রটা একটু মোটা করি কালিটাকে। হ্যাঁ, এই অংশটা একটু মনোযোগ দিয়ে দেখবা। ধরো এটা হচ্ছে আমাদের এ বি, এটা হচ্ছে বিসি, তারপরে সিডি, তারপরে ডিএ। আমি তো একটা লুপ বলছি, লুপের পাথ তো আমার যেভাবে বলছি ওইভাবে ফলো করা লাগবে। আমার লুপটা হচ্ছে কি এ বি সি ডি এ, মানে আমি এ থেকে বি থেকে সি থেকে ডি হয়ে আবার এতে ফেরত আসবো, যেহেতু এটার নাম হচ্ছে লুপ। বুঝা গেছে কথা? জি। আচ্ছা, আস্তে আস্তে বুঝে যাবা। যতটুকু বুঝাচ্ছি ততটুকু বুঝলেই হবে। এটা চিন্তা করার দরকার নাই যে আমি এখান থেকে কই যাচ্ছি। যতটুকু বুঝাচ্ছি ততটুকুই বুঝো। এখন পরে সব কিছু একসাথে মেক সেন্স করবে। ওকে, আচ্ছা, ওকে। দেন আমরা কি করব দেখো। এখন আমরা প্রথমে দেখব এ বি অংশের জন্য আসলে কাহিনী কি হচ্ছে। এ বি অংশের জন্য কি হচ্ছে, পরে আমরা দেখব বিসির জন্য কি হচ্ছে, পরে আমরা দেখব সিডির জন্য কি হচ্ছে, পরে আমরা দেখব ডি এর জন্য কি হচ্ছে। ওকে, এখন এই যে এ বি অংশটা, ওকে, এটার লেংথ মনে করো এল পরিমাণ। ওকে, এটার লেংথ মনে করো এল পরিমাণ। ওকে, সো আমাদের সূত্রটা কি ছিল? বি ডট ডিএল। আচ্ছা, ওকে,
আমার কি সবগুলো অংশ তোমাদের গাউস কি মনে আছে? গাউসের ক্ষেত্রে আমরা কি করছিলাম মনে আছে? যখন আমরা আচ্ছা এখানে কি এমন কেউ আছে যে গাউস একদমই দেখো নাই আমার কাছে? এরকম কেউ থাকলে একটা আওয়াজ দাও। মানে গাউসের ক্লাস করো নাই স্থির তরিতে, এরকম কেউ থাকলে একটু কথা বলো। ফাতে হাসান চৌধুরী, তুমি পাও নাই গাউসের ক্লাস? না ভাই। আচ্ছা, আর কেউ কি আছে যে পাও নাই? দেখি মেসেজ দিছে কিনা কেউ। হ্যাঁ, সৌমিত দাসে পাও নাই। সমস্যা নেই, না পাইলে কোনো ব্যাপার না। আমি এখন আবার সেম কথাই বলবো। গাউসের লতে আমরা একটা কথা বলছিলাম যে খেয়াল করবা, যখন আমরা একটা অসীম বিস্তৃতির সরু পরিবাহী তারের নিকটে কোনো পয়েন্টের প্রাবল্য বের করতে চাচ্ছিলাম, তখন আমরা কোন ধরনের শেপ নিয়েছিলাম মনে আছে? গাউসের সূত্রের ক্ষেত্রে একটা সিলিন্ডার নিয়েছিলাম না তাকে কেন্দ্র করে? হ্যাঁ, সিলিন্ড্রিক্যাল। এবং সিলিন্ডারটাকে আমাদের সিমেট্রিক ছিল না? সিমেট্রিক মানে কি, আমি এই দণ্ডটাকে সিলিন্ডারের এক্সিস বা অক্ষ বানিয়ে দিব। সেক্ষেত্রে একটা জিনিস মনে আছে, আমাদের এখানে তল কয়টা কল্পনা করছিলাম আমরা? এই ছিল একটা তল যেটা ছিল উপরে ঢাকনার মতো, আর এই ছিল আরেকটা তল যেটা ছিল নিচের তলার মতো, আর এই ছিল এই যে সিলিন্ড্রিক্যাল যে পোর্শনটা, বৃত্তাকার যে পোর্শনটা বা বক্রতল যেটা, সেটা ছিল আমাদের 3 নাম্বার তল। তাহলে এখানে তল ছিল কয়টা? 3টা না? আমরা কি 3টা তলের জন্য আলাদা আলাদা ভাবে ইলেকট্রিক ফিল্ড বের করছিলাম না? মনে আছে? এখানেও সেম কথা। আমরা এখানে আমাদের দেখো লুপ তো বললাম ঠিক আছে, বাট এই লুপটা কিন্তু খণ্ডে খণ্ডে বিভক্ত। আমার এবি একটা খণ্ড, বিসি একটা খণ্ড, সিডি একটা খণ্ড, ডিএ আরেকটা খণ্ড। তাহলে আমি প্রত্যেকটা খণ্ডের জন্য আলাদা আলাদা ভাবে কাজটা করা লাগবে। তা আমি দেখাচ্ছি আসলে কি আমরা এখানে। বলতো আমরা কতটুকু কারেন্ট নিছি? 2i কারেন্ট না? এই যে এই হচ্ছে একটা কারেন্ট আই, এই হচ্ছে একটা কারেন্ট আই। তাহলে আমাদের কারেন্ট টোটাল কত হলো এখানে? 2i। ওকে, যদি 2i হয়ে থাকে তাহলে আমরা লিখবো মিউ নট ইনটু লুপের দ্বারা আবদ্ধ কারেন্ট কি 2i ইকুয়াল টু এই কারেন্টটাই কি আমার এই অংশগুলোতে ভাগ হয়ে যাচ্ছে না? এবিতে, বিসিতে, সিডিতে, ডিএতে, তাই তো? আচ্ছা, যদি এটা হয়ে থাকে তাহলে আমরা এখন লিখবো কিভাবে দেখো। এটা হচ্ছে ক্লোজড ইন্টিগ্রাল অফ এ থেকে বিতে আমরা যাব, দেন আমরা লিখবো, আমি যদি ক্যাপিটালে লিখছিলাম বি ডট ডিএল, ওকে, প্লাস ক্লোজড ইন্টিগ্রাল অফ আমরা কই থেকে কই যাব? বি থেকে সিতে বি ডট ডিএল। মানে প্রত্যেকটা খণ্ডের জন্য আলাদা আলাদাভাবে কাজ করা লাগবে, কারণ এরা জ্যামিতিকভাবে সিমেট্রিক না। একটা হচ্ছে সোজা, একটা হচ্ছে মানে বাঁকা। বাঁকা বলতে একটা হচ্ছে এইভাবে আর একটা হচ্ছে এইভাবে অনুভূমিকভাবে আছে। প্লাস ক্লোজড ইন্টিগ্রাল অফ বি ডট ডিএল কই থেকে কই? সি থেকে ডিতে। ফাইনালি কি যাব আমরা? ফাইনালে যাব ডি থেকে এতে। আমরা কি লুপটা ভ্রমণ করে ফেলছি না? তাই তো, লুপ ভ্রমণ করে কিন্তু আমাদের শেষ। এখন আমরা প্রত্যেকটা অংশকে আলাদাভাবে অ্যানালাইজ করবো। খেয়াল করো, এ থেকে বি যে আমরা বললাম, এক্ষেত্রে আমার দৈর্ঘ্যটা আমি কতটুকু দিছি দেখো তো? এল পরিমাণ দৈর্ঘ্য না? টেকনিক্যালি আমরা কি দৈর্ঘ্য বের করেছিলাম না গত ক্লাসে, যখন আমরা লিখছিলাম ক্লোজ ইন্টিগ্রাল অফ বি ডট ডিএল? বি সমান ছিল, সেজন্য বি কে বাইরে নিয়ে আসছি। আর ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএল সমান কি ছিল? তখন আমার ছিল এম্পিরিয়ান লুপটা একটা বৃত্ত, তখন এটা সমান কি আসছিল বলতো? বি ডট কি আসছিল? বি ইন্টু 2 পাই আর আসছিল না? 2 পাই আর। এখানে কি 2 পাই আর আসবে নাকি এখন আমি ডিরেক্ট এই এলটা লিখে দিব? ডিরেক্ট এল লিখে দিন। হ্যাঁ, কজ এখানে আমার ডিএল 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 সবগুলো যোগ করলে কি হয়? এলই তো হয়, তাই তো? সো এবং খেয়াল করো, এই পুরা লুপটাতে ম্যাগনেটিক ফিল্ড কি সেম হবে না? এই অংশটাতে, লুপ না এখানে তো, এই খণ্ডটা, এই অংশটাতে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি হবে? ডিরেকশন বা মানে ভ্যালু সেম হবে না? কজ এখান থেকে এটার দূরত্ব সমান না? সমান না? এখানে যদি আরেকটা থাকতো সেটা কি সমান থাকতো না? দূরত্ব তো সমান, তাই তো? আচ্ছা, যদি দূরত্ব সমান হয়ে থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, তাইলে এই জায়গার প্রত্যেকটা এই এবি অংশের প্রত্যেকটা জায়গায় আমার বি এর মান সেম থাকবে। তো সিমিলারলি আমরা বি কে এখানে কনস্ট্যান্ট ধরে বাইরে নিয়ে আসতে পারি। ওকে, আমি কালারটা চেঞ্জ করি, তাহলে চোখে লাগবে তোমাদের। বিটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসলো। এখন এটা বলো, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আর এখানে আমাদের যে ডিএল এর ডিরেকশন, এটা কি একই দিকে থাকে বলো তো? একটু ভালো করে চিন্তা করে বলবা। কারণ দেখো, আমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এখানে এই জায়গাগুলোতে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এবি বরাবর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে থাকে? নিচের দিকে। নিচের দিকে, কারণ এই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের দিক। তুমি তোমার ওই থাম্ব রুল ব্যবহার করো, তুমি বৃদ্ধাঙ্গুল ঢোকাও ভিতরের দিকে, স্ক্রিন থেকে ভিতরের দিকে ঢোকাও, মোচড় দাও হাত দিয়ে, দেখবা আমার আঙ্গুলটা আসলে এই দিকে রোটেশন তৈরি করতেছে, তাই তো? তাহলে বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি না? তাহলে বি ডিএল কস 0 ডিগ্রি। 0 ডিগ্রি আর লেখার দরকার নেই, তাহলে আমরা জাস্ট লিখতে পারি ক্লোজড ইন্টিগ্রাল অফ ডিএল ফ্রম এ থেকে বি। তো এ থেকে বি পর্যন্ত সবগুলা ডিএল যোগ করলে দৈর্ঘ্য কত পাই? আমরা এলই তো পাই, তাই তো? সো এল লিখে দিব আমরা এখানে পরবর্তীতে। আচ্ছা, এখন এটা দেখো বি থেকে সিতে।
এই যে বি থেকে সি, এই যে বি থেকে সি অংশ, এটার ক্ষেত্রে কাহিনী কি হবে একটু বলো তো চিন্তা ভাবনা করে। এখানে অসীম দৈর্ঘ্যে নিছেন না? হ্যাঁ, এখানে অসীম দৈর্ঘ্য নিছি। বি থেকে সি দৈর্ঘ্য কতটুকু হবে আমাদের? বলো তো। অসীমিত হবে। আচ্ছা, দেখাচ্ছি তোমাদেরকে। এখানে অসীম কি ব্যাপার, তুমি একটু হেমেল একটু চিন্তা করো। এখানে অসীমে চিন্তা করার আগে তোমার আগে চিন্তা করা উচিত যে এই যে রেখাটা, সবাই একটু ভালো করে চিন্তা করবা, বি থেকে সিতে এর প্রত্যেকটা অংশই কি আমার তার থেকে সমান দূরত্বে, প্রত্যেকটা অংশই কি অসীম দূরত্বে, নাকি কিছু কাছাকাছি অংশ আছে? এগুলো কি কাছাকাছি না লুপের? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে যখন আমরা দূরে চলে যাচ্ছি তখন কি আস্তে আস্তে অসীমের দিকে যাচ্ছি না? বোঝা গেছে? তাহলে এখানে আমরা আসলে লেংথ দিয়ে জাজ করাটা আসলে উচিত হবে না, যে যেহেতু এখানে আমার একটা বেটার রাস্তা আছে। বেটার রাস্তাটা কি বলতো, এখানে চিন্তা করে বলবা। বেটার রাস্তা হচ্ছে এখানে বি এবং ডি এর মধ্যবর্তী কোণটা। বলতো এখানে বির সাথে ডি এর কোণ কত ডিগ্রি হবে? 90। 90 ডিগ্রি হবে না? হ্যাঁ 90 হলে 0 হয়ে যাবে। এই যে ভালো করে তাকাও, এই যে এগুলা দেখা যাচ্ছে, তো এরা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে না? আমরা কিন্তু ভিতরে বের করবো, ভুলে যায় না। এখন বি এর সাথে ডিএল এর কোণ কত ডিগ্রি? আমি তোমাকে আবার 90 ডিগ্রি, ভালো করে চিন্তা করলেই তোমরা বুঝবে বি এর সাথে ডিএল এর কোণটা 90 ডিগ্রি, সব জায়গায় 90 ডিগ্রি থাকবে। এই যে এখানে 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 তাহলে খেয়াল করো, ডিএল এর ডিরেকশন কিন্তু এইদিকে। তাহলে ডিএল এর সাথে বি এর কোণটা যদি 90 ডিগ্রি হয়, cos 90 তো বাই ডিফল্ট 0। এখানে তো আর দৈর্ঘ্য চিন্তা করারও দরকার নাই, যেহেতু এখানে আমার আনসার 0ই আসতেছে। আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? এই অংশ 0 থাকলো। প্লাস এখন আসো সি থেকে ডিতে, সি থেকে ডি এর ক্ষেত্রে কোণের কি কোনো ঝামেলা আছে? এখন কি ডিএল গুলা আর তড়িৎ প্রবাহের দিকটা একই দিকে না, সরি লুপের দিকটা একই দিকে না? বাই দা ওয়ে, তোমরা যারা চিন্তা করতেছো এখনো যে এগুলো হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, এটা কিন্তু ভুল। এটা কিন্তু লুপের ডিরেকশন বোঝাচ্ছি আমরা, এটা কিন্তু তড়িৎ প্রবাহ না। তড়িৎ প্রবাহ তো আমাদের এইগুলা, এই যে ক্রস গুলা যেগুলা অথবা এই যে ডট গুলা, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের দিক। বাট এই যে আমি ডিরেকশন দিচ্ছি, এগুলো আসলে লুপের ডিরেকশন বোঝাচ্ছি। এগুলো না দিলেও চলতো, বোঝানোর জন্য দিলাম আর কি। তাও এখন মুছাই দিই, কনফিউশন দূর করাই ভালো। আচ্ছা ওকে, আচ্ছা এখন বলো সি থেকে ডিতে ঝামেলা কোন জায়গায়? এটার আনসারও 0 আসবে। কেন 0 আসবে বলো? রনিত দাস চিন্তা করে বলে একটু, অথবা যেই পারো চিন্তা করে বলতে পারো, সি থেকে ডিতে ঝামেলাটা কোন জায়গায়? বলতে পারবা? সি থেকে ডি এর ঝামেলা হচ্ছে সি থেকে ডি যে অংশটা, এই যে অংশটা, এই অংশটাকে অসীম দূরত্বে না পুরাটাই? হ্যাঁ হ্যাঁ, অসীম দূরত্বে কি আমার ম্যাগনেটিক ফিল্ডের কোনো এফেক্ট থাকবে? এই তারের কি কোনো এফেক্ট থাকবে? থাকবে। এটাকে অসীম বলছি মানে কি, এটা এই তড়িৎবাহী আমাদের যে সলিনয়েড আছে তার স্কোপের বাইরে, তার একদম সীমার বাইরে, সীমার বাইরে যদি চলে যায় এখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? 0 না? এই জন্য এখানেও 0 আসবে। এখানে আর কোনো দিকে তাকানোর দরকার নেই। এখন আসো ডি থেকে এ অংশটাতে, ডি থেকে এ অংশটাতে তাহলে কি আসতেছে? এটাও কি এটাও তো 0 আসবে। এটাও 0 আসবে। এই তো সবগুলা বাদ। বাহ বাহ। কারণ দেখিয়ে দেখিয়ে সবগুলাকে বাদ দিয়ে দিলাম, থাকলো কি শুধুমাত্র এই যে এই অংশটা থাকলো, এই যে এ বি অংশটা। ওকে, এখন দেখো তাহলে এটা তো সোজা, বি ইন্টু কি ডিএল, তো আমাদের ওই দৈর্ঘ্যটাই, যে যতটুকু দৈর্ঘ্য আমি নিছি, আমি দৈর্ঘ্য নিছি কতটুকু? এ বি অংশের এল পরিমাণ। তাহলে আমি সলিনয়েডের এল পরিমাণ অংশ নিয়ে চিন্তা করলাম। বুঝা গেছে এটা? আচ্ছা ওকে, এখন চিন্তা করবো একটু, বলে দিই। আমি তো শুধুমাত্র দুইটা অংশ নিছি, এই যে আমি জাস্ট এই ক্রস নিছি আর এই ক্রস নিছি। আমি যদি সবগুলা ক্রসকে নিয়ে নেই, এই ক্রসের সংখ্যা আসলে কতটুকু? ক্রসের সংখ্যা কি আমার আসলে সলিনয়েডের পাক সংখ্যার সমান না? সলিনয়েডের পাক সংখ্যা যত, এই ক্রস ততগুলা, তাই তো?
তখন আমাদের 2i এর জায়গায় কি বসবে, ni বসবে না? বিকজ আমি ধরে নিলাম আমার পাক সংখ্যা n, তাহলে আমাদের টোটাল এরকম কয়টা i থাকবে, nটা i থাকবে। তখন আমি লিখব মিউ নট ইন্টু ni সমান কি b ইন্টু এখানে ইন্টিগ্রেশন অফ dl সমান কি আসতো, l না? তো তখন lটা কি হবে, সলিনয়েডের টোটাল দৈর্ঘ্য। বুঝা গেছে? আচ্ছা, ওয়েট ফর এ ওয়াইল। আচ্ছা, ওকে। তাহলে এখন এটা কিন্তু আমাদের হয়ে গেল যে মিউ নট ইন্টু ni সমান কি b ইন্টু l, যেখানে এলটা হচ্ছে আমাদের কি, এলটা হচ্ছে আমাদের সলিনয়েডের দৈর্ঘ্য। আমরা তখন স্মল এল এর জায়গায় তখন লিখে ফেলবো কি, যখন আমি টোটাল পাক সংখ্যা নিয়ে নিছি আমার কি পুরো সলিনয়েডের দৈর্ঘ্য আসবে না এখানে, এই জন্য আমরা বড় এল লিখে বুঝাই দিলাম এটা হচ্ছে আমার সলিনয়েডের দৈর্ঘ্য। তো দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, b সমান পাচ্ছি মিউ নট ni ডিভাইডেড বাই l। আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? জি ভাই। যেখানে যেখানে আচ্ছা, এখানে আমি এক কাজ করি, ক্যাপিটাল এন দিয়ে বুঝাই দিই। ক্যাপিটাল এন দিয়ে আমি বুঝবো পাক সংখ্যা, ক্যাপিটাল এন দিয়ে আমরা বুঝবো পাক সংখ্যা, তো আমি ক্যাপিটাল এন দিয়ে বুঝাই দিলাম পাক সংখ্যা। সো ক্যাপিটাল এন আই ডিভাইডেড বাই এল। পরীক্ষায় বা সূত্রে এইটাও পাবা যে এন ডিভাইড বাই এল মানে কি, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা না? সো এটাকে প্রকাশ করে স্মল এন দ্বারা, এটা দ্বারা বোঝায় একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এটাও একটা দিয়ে দেয় পরীক্ষার প্রশ্নের মধ্যে, পাক সংখ্যা না বলে, দৈর্ঘ্য না বলে ডিরেক্ট বলে দিবে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তখন তোমার সূত্রটা হয়ে যাবে এরকম, মিউ নট স্মল এন ইন্টু আই, যেখানে এন হচ্ছে এই যে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? আমি কি বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছি ভাইয়া। আমি এই যে তিনজনকে আমি যে বঞ্চিত করলাম কিছু করার থেকে, এই যে 0 0 0, তিনটাই যে তিন কারণে বঞ্চিত হয়েছে, তিনজন না মানে তিনজনের মধ্যে দুইজন সেম কারণে বঞ্চিত হয়েছে, আর আরেকজন কোনো কারণ ছাড়াই বঞ্চিত হয়ে গেছে, সে অসীম দূরত্বে, তাই তার কোনো পাত্তাই নেই। তার কোন 0 ডিগ্রি ছিল ঠিকই, বাট সে অসীম দূরত্বে, সেজন্য তাকে আমরা গুণাই ধরি নাই। আর বাকি দুইটা লজিক্যালি বাদ গেছে, কজ দে আর মেকিং 90 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো তোমরা সবাই। সাদিয়া বুঝতে পারছো? সাদিয়া কে আছে? হ্যাঁ, সাদিয়া আছে। আচ্ছা, ওকে, ভেরি গুড। দেখি তো মেসেজ আসছে কিনা। আচ্ছা, বুঝলেই হয়েছে। তাসিন আছে ক্লাসে? তাসিন আছে ক্লাসে? নাই। ওকে, আচ্ছা, ওকে। এতটুকু যদি তোমরা বুঝে থাকো, ভেরি গুড। দেন আমরা একটা নতুন টপিক দেখবো, সেটার নাম হচ্ছে সেটার নামটা কি, সেটার নাম হচ্ছে টরয়েড। তো টরয়েডের ক্ষেত্রে মজাটা কি সেটা একটু পরে দেখাবো, টরয়েডটাকে দেখাই দিই, টরয়েড জিনিসটা কিরকম হয় দেখতে। আচ্ছা, কাজ করে আমি আঁকবো কেন কষ্ট করে, আমার তো গুগল আছে, এই সুযোগটা ব্যবহার করলেই তো হইতো, কেন যে পেন নিচ্ছি। ওয়েট, টরয়েড ব্রো, আহা, খুব সুন্দর একটা টরয়েড পাইছি। আরে ভাই, এই যে টরয়েড দেখা যাচ্ছে, দেখা যায়? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের টরয়েড, যে একটা আগেরটা ছিল এরকম সোজা, সোজার মধ্যে আমরা পেঁচায় পেঁচায় রাখছি, আর এখন একটা হচ্ছে একটা গোল একটা কোর, যেটার মধ্যে আমরা এইভাবে একইভাবে সলিনয়েডের মতোই, জাস্ট এটা বৃত্তাকারে ঘোরানো আর কি, এটার নাম হচ্ছে টরয়েড। তো এইটাই হচ্ছে টরয়েড বিষয়বস্তু। তোমাদের টাস্ক থাকে যে টরয়েডের
এই অংশে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ কত, বা এই জায়গার মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম থাকে। তারপর প্রশ্ন থাকে যে ভিতরের অংশ, এই যে আমাদের যে বৃত্তাকার যে লুপটা, এই লুপের ভিতরের অংশে, মানে এখানে যদি ভিতরে ঢুকো তুমি, এটার ভিতরে যদি তুমি ঢুকে যাও, সেইখানে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ কত হবে, এবং এই জায়গাটাতে ম্যাগনেটিক ফিল্ড বা বাইরে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ কত হবে, সেই তিনটা। তো তিনটা টাস্ক থাকে এখানে। একটা হচ্ছে ভিতরে, মানে একদম তার মানে টানেলের মধ্যে, একটা হচ্ছে এই যে মাঝখানের কেন্দ্রের যে অংশটা এইটাতে, এবং বাইরের কোনো পয়েন্টে। তিনটা টাস্ক থাকে, একটা হচ্ছে ভিতরে, একটা হচ্ছে মধ্যে, এবং একটা হচ্ছে বাইরে। তিনটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ কত বের করতে বলে। আচ্ছা, ওকে। তো এখন এটাই হচ্ছে আমাদের টাস্ক। তো আমি আরেকটা ভালো চিত্র নিয়ে আসি, এটা তো জাস্ট হচ্ছে ডিরেক্ট দেখাচ্ছে। আমি তড়িৎ প্রবাহের ডিরেকশন সহ একটা নিয়ে আসি। তুমি সরো, তুমি থাকারই দরকার নেই, ঝামেলা করবে। তুমি সরো, তুমি আসো। এই যে এটা, ইট লুকস বেটার। ওকে, এই যে হচ্ছে আমাদের টরয়েড। সো এখানে এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এদিকে ঢুকতেছে, ঢুকে এদিকে পেঁচায় পেঁচায় বের হচ্ছে। তাহলে আমি সবগুলো জায়গাতেই তড়িৎ প্রবাহ দিয়ে দিই কিরকম থাকে। ডিরেকশনটা কি দিছে এখানে? হ্যাঁ, মনে করো এইভাবে প্রবাহ চলতেছে, তারপরে ঘুরে এদিকে এসে আবার এদিকে, 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 এদিকে। আশা করি বুঝতে পারছি ব্যাপারটা। এইদিকে এইভাবে চলবে তড়িৎ প্রবাহ। এই যে এইভাবে। ওকে, দেখি তো আমার প্রমাণের সাথে এটা যাচ্ছে কিনা। আমার প্রমাণটার সাথে নেবে একটু উল্টা উল্টে যাবে, বাট সমস্যা নেই, আমি ব্যালেন্স করে নিব, ব্যাপার না। আচ্ছা, ওকে। না, আমি একটু উল্টে দিই, তাহলে আমার নিজের করার প্রমাণের সাথে মিল রাখাটা দরকার, নাহলে পরে আমি পেস লাগাবো। ওকে, আমি দিয়ে দিচ্ছি প্রমাণটা এইভাবে, যে এই দিক থেকে বেরোবে। এইভাবে, এইভাবে। আচ্ছা, তো এটাকে আমি কেটে এইভাবে করে দিই, এটাকে আমি কেটে এইভাবে করে দিই। ঠিক আছে, আমি চিত্রকে এডিট করে দিলাম নিজের মতো করে, যাতে আমার নিজের বোঝাতে সুবিধা হয়। এখন বলো যে এই অংশগুলাতে আমার তড়িৎ প্রবাহের ডিরেকশনটা কোন দিকে? এই অংশগুলাতে বলো তো। এই যে ছোট ছোট বিন্দু দিচ্ছি আমি কালো কালো, এই বাইরের দিকে। অংশগুলোতে তড়িৎ প্রবাহের ডিরেকশনটা কোন দিকে? বাইরের দিকে। তাহলে আমি সুন্দর মতো বলতে পারি যে এখানে হচ্ছে বাইরের দিকে। আবার আমি সেম কাজটাই করব, কিন্তু বাইরের দিকে, বাইরের দিকে, বাইরের দিকে, এইভাবে। ওকে, এইভাবে বাইরের দিকে। সেম কথা এখন বলো এই অংশটাতে। আচ্ছা, অংশে যাচ্ছি একটু পরে। এখন বলো এইগুলাতে কোন দিকে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশনটা? ভিতরের দিকে না? এখানে আমি বলতে পারি ভিতরের দিকে, ভিতরের দিকে, ভিতরের দিকে। আমি আঁকতেছি আবার সুন্দর করে। ওকে, ভিতরের দিকে, ভিতরের দিকে, ভিতরের দিকে, ভিতরের দিকে। ওকে, ভিতরের দিকে, ভিতরের দিকে, ভিতরের দিকে, ভিতরের দিকে। ওকে, অনেক কাজ করলাম। ঠিক আছে, এখন এটা সহই আঁকা হয়ে গেছে। আচ্ছা, ব্যাপার না, চলবে, কোনো সমস্যা নেই। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা আমাদের টাস্ক কি? আমাদের টাস্ক ছিল যে ভিতরে কোনো পয়েন্টের প্রাবল্য কত, বাইরে কোনো পয়েন্ট, এবং এর অভ্যন্তরে কোনো পয়েন্টের প্রাবল্য কত, ম্যাগনেটিক ফিল্ডটা বের করব। এখন চিন্তা করো, প্রথমে আমরা কোনটা দিয়ে দেখব? প্রথমে আমরা দেখব তার ভিতরে। ভিতরে বলতে এই যে নীল রঙের ডটেড পয়েন্ট দেখা যাচ্ছে, ডটের যে একটা অংশটা, এটা হচ্ছে টানেলের ভিতরে কোনো পয়েন্টের প্রাবল্য। তাহলে ভিতরের কোনো পয়েন্টে যদি বলে, আমি ওই ব্যাসার্ধের একটা বৃত্ত নিব না? ওই ব্যাসার্ধের একটা বৃত্ত নিব, সেই বৃত্তটার নাম কি হবে বলো তো? নাম কি দিব সেটার? আমি লাল রঙের যেটা আমি টানতেছি, এটার নাম কি দিব? এম্পেরিয়ান লুপ বলবো না এটাকে আমরা? এম্পিরিয়ান লুপ, হ্যাঁ। এই তো, ঠিক আছে, এম্পেরিয়ান লুপ। এখন বলো এই এম্পেরিয়ান লুপ দ্বারা আমার কি পরিমাণ কারেন্ট আবদ্ধ হয়েছে? সে কি বাইরের দিকে যে কারেন্টগুলো আছে সেগুলোকে আবদ্ধ করছে, নাকি ভিতরের দিকে যেগুলো আছে ওগুলোকে আবদ্ধ করছে শুধু? সরি, বাইরের দিকে ওগুলোকে আবদ্ধ করছে না, এগুলোকে এই যে ডট 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 যেগুলো আছে ওগুলোকে আবদ্ধ করছে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো এই যে কারেন্টটা, এটাও তো আই। কারেন্ট একটু চিকন করে দাঁড়াও।
এই যে কারেন্টটা এটা হচ্ছে আই, এটাও তো একটা আই, এই প্রত্যেকটা আই, তাহলে এখানে টোটাল কয়টা আই আছে? এন আই না? এন আই আছে তো এখানে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যদি এন আই থাকে তাহলে কি বলবো? মিউ নট ইন্টু এন আই ইকুয়াল টু ক্লোজড ইন্টিগ্রাল অফ বি ডট ডিএল। তাহলে এখন বলো এই প্রত্যেকটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি আমার এই তারের দ্বারা, এই অংশের দ্বারা উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডের সাথে একই ডিরেকশনে আছে না? ভালো করে চিন্তা করে দেখো তো। আমি যদি জাস্ট এই লুপের জন্য আমি একটু মুছে দিই এখানে, দাঁড়াও, আমি শুধুমাত্র মনে করো এই লুপের জন্য এই যে তড়িৎ প্রবাহ একটা অংশ আছে, যে ডট যেটা আমি চিহ্ন দিয়ে দেখালাম, এটার জন্য আমি যদি থাম্ব রুল ব্যবহার করি, বৃদ্ধাঙ্গুলটা উপরের দিকে দেই এবং আমার ওই এম্পিরিয়ান লুপ পর্যন্ত আমি হাতটা মোচড় দিই, তাহলে চিন্তা করো তো কিরকম থাকে। এম্পিরিয়ান লুপের সাথে কি তার ডিরেকশনটা মিলে যায় না? আমি যদি এরকম একটা চিত্র আঁকি, এটা কি তার ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন হবে না এইভাবে একটা অ্যান্টি ক্লকওয়াইজ ব্যাপার স্যাপার? তাহলে বলো ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন আর লুপের ডিএল এর ডিরেকশন কি একই দিকে হয়ে যায় না? বোঝা হ্যাঁ যাচ্ছে? ভাইয়া। আচ্ছা, আমি যদি সেম কাজ এটার ক্ষেত্রে করি, এখানে আমি একটা বৃত্ত আঁকবো এইভাবে, সেটাও আর কি লুপের ডিএল এর সাথে মিলে যায়, তাহলে প্রত্যেক ক্ষেত্রে বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে এই সূত্রটা বানানো যায় যে মিউ নট ইন্টু এন আই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল অফ বি ডিএল কস 0, লেখা লাগবে না। বিটা কি কনস্ট্যান্ট না আমার সবগুলো জায়গায়? কারণ কি প্রত্যেকটা অংশ থেকে কিন্তু আমার এই জায়গাটার দূরত্ব সমান না? সমান তো, যেহেতু আমি সিমেট্রিক্যালি আঁকছি ডেফিনেটলি সমান হবে, তো আমি বিটাকে কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে আসতে পারি। তো লেখা যায় এখানে মিউ নট, সরি, লেখা যায় এখানে মিউ নট ইন্টু এন আই ইকুয়াল টু বি বাইরে আসবে, ক্লোজড ইন্টিগ্রাল অফ ডিএল সমান কি? ধরো এই যে জায়গাটা, এই জায়গার দূরত্ব হচ্ছে যতটুকু আমি দিলাম, ধরো আর পরিমাণ দূরত্ব, তাহলে এখানে লিখবো কি আসবে? 2 পাই ইন্টু আর না, যেহেতু এটা পরিধি, ঠিক আছে, এটা হচ্ছে পরিধি আসবে। আচ্ছা ওকে, সো আমি এখান থেকে বলতে পারি বি ইকুয়াল টু মিউ নট এন আই ডিভাইড বাই 2 পাই আর। আমি ধরে নিলাম যে আমাদের পাক সংখ্যাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করলাম, আগেরটাতে তো ক্যাপিটাল এন বলছিলাম, এখানে ক্যাপিটাল এনই বলে দিই, কারণ আমাদের আবার সেম কথা আসবে যে একক দৈর্ঘ্যে কিরকম হিসাবটা আসে। তো এন, এখানে আমরা এন বলে দিলাম, ক্যাপিটাল এন বলে দিলাম। এখন দেখো তো আমি যদি ক্যাপিটাল এন কে 2 পাই আর দ্বারা ভাগ করে দিই, তাহলে কি আসবে? একক দৈর্ঘ্যে পাক সংখ্যা আসবে না? বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন একটু ভালো করে তাকাও, আমরা মাত্র সলিনয়েডের ক্ষেত্রে যে সূত্রটা বানাইছিলাম, একক দৈর্ঘ্যেরটা দরকার নেই, মেইনটাই দেখো। এই যে সূত্রটা ছিল মিউ নট এন আই বাই এল, মিউ নট এনটা কি ছিল? পাক সংখ্যা, আর এটা ছিল তড়িৎ প্রবাহ, ডিভাইড বাই এল ছিল তার দৈর্ঘ্য। দেখো তো টরয়েডের ক্ষেত্রে কি এক্স্যাক্টলি সেম সূত্র আসছে না? মিউ নট এন আই ডিভাইড বাই 2 পাই আর, বিকজ টরয়েডের ক্ষেত্রে তো দৈর্ঘ্যটা হচ্ছে তার পরিধি, তাই না? তার মানে কেন বলতে পারি আমি যদি টরয়েডকে কাঁচি দিয়ে কেটে এরকম বিছাইয়ে দেই, ইট টার্নস ইনটু এ সলিনয়েড। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? সেম সূত্র আসছে কিন্তু, খেয়াল করো কোনো পার্থক্য নাই। আমি সলিনয়েড, আমি জাস্ট টরয়েডকে কেটে এরকম মাটিতে শোয়াই দিলাম বা একদম শটান করে দিলাম, সে কিন্তু একটা সলিনয়েড হয়ে যাবে। সূত্রের মধ্যে কি কোনো পার্থক্য দেখতেছো তোমরা? তার মানে আমরা বলতে পারি যে সলিনয়েড হচ্ছে একটা কি বলা যায় এটাকে, সলিনয়েড হচ্ছে একটা কি বলে, পাকানো পাকানো সলিনয়েডকে আমরা বলবো টরয়েড, আর কেটে সোজা করে দেওয়া টরয়েডকে বলবো আমরা সলিনয়েড। বোঝা গেছে কথাটা? কারণ দেখো সূত্রের মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু, মিউ নট এনআই কে ভাগ করতেছি এখানে দৈর্ঘ্য দ্বারা, আর টরয়েডের ক্ষেত্রে মিউ নট এনআই কে ভাগ করতেছি কারে দিয়া? 2 পাই আর দ্বারা। সো 2 পাই আর তো আসলে দৈর্ঘ্যই তার, তাই না? আমি যদি এটাকে কেটে সোজা করে দিই, এটাই তো তার দৈর্ঘ্য। সো সূত্র রিমেইন্স দ্য সেম, ফর্মুলা। প্রমাণটা কি বুঝতে পারছো তোমরা? পেরেছি। আচ্ছা, এখন আমরা আরেকটা কাহিনীতে যাই। আমরা এখানে কিন্তু টাস্ক 3টা। টাস্ক হচ্ছে এখন ভিতরের কোনো পয়েন্টে প্রাবল্য কি হবে। এখন আমি একটু মোছামুছি করে দিই, এখানে এত কিছু দরকার নেই, সত্যি কথা বলতে এখানে এত কিছু দরকার নেই, তোমরা এখন বুঝে ব্যাপারগুলা, মুছাই দিই। আহা, তো এই প্রভাবের দিকটাও চেঞ্জ করে ফেললাম, যাই মুছাই ফেলছি। ধরো আমি যখন ভিতরের কোনো পয়েন্টে বলবো প্রাবল্য বের করতে, ধরো বললাম এইখানে প্রাবল্যটা কত, তখন কি আমি এম্পিরিয়ান ল কিভাবে নিব? এইভাবে না, এটাতে নিব। এখন বলো তো এই যে লাল রঙের যে বৃত্ত বা এই লাল রঙের যে এম্পিরিয়ান লুপ, এই এম্পিরিয়ান লুপ কি কোনো কারেন্টকে আবদ্ধ করছে?
না, না, কোন লুপকে আবদ্ধ করে, কোনো কিছু যদি আবদ্ধ না করে, তাহলে লুপ দ্বারা আবদ্ধ কারেন্টের জায়গায় কি বসবে? মিউ নট ইনটু আই লুপ। এই লুপের জায়গায় কি বসাবো আমরা? কি বসাবো বলো তো? বলতে পারে না কেন, এটাই বুঝলাম না। জিরো নাকি? হ্যাঁ, Zero জিরো থাকে তো। জিরো জিরোতে বসবে, নাকি মানে কি আবার? এটা তো অবভিয়াস। সে কোনো কারেন্টকে আবদ্ধ করছে না। আর আমার আই লুপ মানে কি? যতটুকু কারেন্টকে সে আবদ্ধ করছে, তা আমি তো আনসার বলেই দিলাম। সে কোনো কারেন্টকে আবদ্ধ করে নাই, মানে এখানে জিরো বসবে। সমান কি? সমান যাই থাকুক সবাই জিরো। বি ডট ডিএল, তো এদিকে যদি জিরো থাকে, এদিকে কি এমনি এমনি থাকবে? এই বি সমান কি জিরো আসবে না? তাহলে কি ভিতরে কোনো ম্যাগনেটিক ফিল্ড আমরা পাবো এই জায়গাটাতে? নাই, এই জায়গা ফোকা, এই জায়গায় কিছু থাকবে না, তুমি কিছুই ফিল করবে না এখানে। আচ্ছা, এখন দেখি বাইরের কোনো পয়েন্ট আসলে কি হয়। সো বাইরের কোনো পয়েন্টে কি হয় সেটা অনেক ইন্টারেস্টিং। কেউ কি গেস করতে পারে বাইরে কি হবে? জিরো হইতে পারে, হইতে পারে কি? আই থিংক। তুমি কেন থিঙ্ক করছো এটা? তুমি কি ফিজিক্স ওয়ালার ভিডিও দেখে আসছো? না ব্রো, তোমাকে তো আজকে রনিত দে না, রনিত দে তো আজকে একদম বলেই দিল হিমেল ওয়ালা আমাকে না? ওয়ালা বানাই দিল। হ্যাঁ, ওয়ালা বানাই দিল একদম। যাই হোক, আমি দেখি আর কেউ কি কোনো কমেন্ট করবা যে টরয়েডের বাইরে কোনো পয়েন্টে প্রাবল্য কি হতে পারে? No comments. নো কমেন্টস। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি তাহলে কি হয়। হ্যাঁ বাইরে ভাই, এটা কি ঝামেলা বাড়ি যাচ্ছে। যাক, তো আমাদের যে সেটআপটা ছিল, সেটআপটা ছিল অনেকটা এরকম। মোটা করে একটু আমাকে একটু সময় দিন আপনারা। আচ্ছা, আজকে আমি তো তাড়াতাড়ি পড়ানো শেষ করলাম কেন তোমাদেরকে? 8টা বাজে না এখনো? এবারে 7টায় শুরু করছেন। হ্যাঁ তাও তো, এত কম সময়তে শেষ করার কথা না। যাই হোক, আমি আরেকবার রিভাইজ দেওয়াবো তাইলে। আরে আমি নিয়ে যাই, তার উপরে এসে চলে আসে কেন? আচ্ছা দাঁড়াও, তো আমাদের জিজ্ঞাসা করছে। এই দেখছো নিচে চলে আসে আপনি আপনি, গ্র্যাভিটি কাজ করে তার উপর। তার ভিতরের অংশটা ছিল এরকম বৃত্তাকার, সরি বাইরের দিকে ছিল সবগুলো অংশ এই যে এইভাবে ছিল পুরো। যাও যাও, তুমি সরো। ওকে, এরকম ছিল। এরকম ছিল একটা, মানে একটা বৃত্তাকার পথ ছিল। আমি এইভাবে এঁকে দিই, এরকম 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 এরকম। রনিত দাস, রনিত দে ক্লাসে আসো, ক্লাসে আসো। হ্যাঁ ব্রো আসি। আচ্ছা, তোমার যাতে কারেন্ট না যায় দেখো। আচ্ছা, আর বাইরের অংশটা কিরকম ছিল? এরকম। এবং মাথায় রাখো, যতগুলা এখানে আমি পয়েন্ট নিছি, বাইরের দিকে বের হওয়া কারেন্টের পরিমাণ কি তার চেয়ে কম হবে নাকি বেশি হবে? সেম হবে না ভাই? সেম হওয়ার কথা না, কজ একই তো লুপ, যেটা ঢুকতেছে সেটাই তো বেরোচ্ছে, তাই না? এখানে আমি কয়টা আঁকছি গুনে বলো তো আমারে। এটা কিন্তু মালা বানানোর মতো না যে মানে ভিতরে দিয়ে দিলাম 7টা, বাইরে দিয়ে দিলাম 8টা, এরকম হবে না। সো এটা এটা তো মনে রাখা 11টা দেখা যায়। 11টা। আচ্ছা, তাহলে আমরা কাজ করি, বাইরের 11টা থাকবে। আমি একদম ম্যাপিং করে করে রাখবো। এখানে একটা দিলাম, এই যে আরেকটা, এই যে আরেকটা, এখানে আরেকটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমি আশা করছি আমি নাম্বারটা একদম সেম রাখতে পারছি। যদি ঘনত্ব কম বেশি হয়ে গেছে, বাট আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আমি ঠিক আছি? এই যে সেটআপটা, এই সেটআপটা কিন্তু আসলে আমি যদি আমার সলিনয়েডটাকে একদম, ধরো এটা হচ্ছে আমাদের টায়ার, খেয়াল করবা আমাদের যে টরয়েডটা কিন্তু অনেকটা টায়ারের মতো। ওই যে আমরা সাঁতার দেওয়ার সময় যে টায়ার ব্যবহার করি, এরকম না? এরকম বোঝা যাচ্ছে? এরকম টায়ার থাকে না আমাদের, এইরকম। শেড দিয়ে দিলাম একটা বোঝানোর জন্য। এখন মনে করো এই টায়ারটাকে আমি একটা ব্লেড দিয়ে এরকম মাঝখান দিয়ে একদম ঘষা দিয়ে দিলাম একটা, মানে একদম মাঝখান দিয়ে আমি কেটে ফেললাম ব্লেডটা দিয়ে, এদিকে টান দিয়ে নিয়ে চলে গেলাম। তো আমি মনে করে একদম বিশাল বড় একটা ব্লেড, মনে করে এই সাইজের একটা ব্লেড, ঠিক আছে? এই সাইজের একটা ব্লেড, মানে সে কি পুরোটা কাভার করতে পারবে না কাটলে এখন মাঝখান দিয়ে?
আমি যদি কেটে এখান থেকে এখানে নিয়ে আসি, আমি কি ভিতরের অংশটা দেখতে পারবো না এইভাবে? তো এরকম একটা অংশ আমি দেখবো না, কেটে গেছে যে, তাই তো? এরকম দেখতে পারবো না আমি ব্যাপারটা? বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ। আচ্ছা, এই যে চিত্রটা আমি আঁকছি এটাও কিন্তু সেম কথা, আমি সলিনয়েডটাকে টরয়েডটাকে আমি কেটে দিলাম, এখন আমি উপর থেকে দেখছি, এই হচ্ছে ব্যাপারটা। এখন কি বোঝা যাচ্ছে চিত্রটা? ওকে, এখন বলো কোন অংশটা আসলে আমাদের টরয়েডের মানে কোন অংশটা বোঝাচ্ছে, একটু তাকায় তাকায় বলো ভালো করে। আমি যখন বলছিলাম টানেলের ভিতরের অংশ, সেটা কোন অংশটা? আমি তিনটা মানে আলাদা করে হাইলাইটার দিয়ে মার্ক করছি, তোমরা জাস্ট কালার দেখে দেখে বলবা। এটা হচ্ছে আমাদের নীল কালার। এই ব্রো, তোমার কালার কই গেল? এই যে নীল কালারের অংশ, তিনটা আলাদা রিজিয়ন আঁকলাম আর কি, এটা হচ্ছে নীল কালারের অংশ। আর এরপরে আমি দিলাম মনে করো এই যে, এটা যে কালারই হোক আমার অনেক পছন্দের, আরে ভাই এই যে একটা অংশ, আর বাইরের যে অংশ আছে সেটা বাইরেই আছে। এখন বলো আমরা যখন বলছিলাম টরয়েডের ভিতরে, টরয়েডের ভিতরের অংশটা কোনটা, নীলটা নাকি এই কমলাটা? কমলাটা না ভাই, কমলাটা। কমলাটা। আর সবাই কি একমত? হ্যাঁ আচ্ছা, নীলটা কোনটা? টরয়েডের ভিতরের অংশটা, ভিতরের বলতে ওই যে মাঝখানে খালি জায়গাটা, এই যে এই জায়গাটা না? জি ভাই। আচ্ছা, বোঝা গেছে? ভাই এটা তো নীলটা, না না না, আমি এখানে কালার আগেরটা দাগানো ছিল দেখে নিয়ে নিছি, এটা হচ্ছে এটা। নীলটা হবে। হ্যাঁ, এটা ঠিক আছে তো এখন? বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে বুঝতে পারি। তাহলে এখন আমরা কোনটা বের করবো? আমাদের তো দুইটা বের করা শেষ। আচ্ছা, একটু রেস্ট করো, আজানটা শেষ হোক। মিউট করে দিচ্ছি আমাকে। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে আমার? জি ভাই যাচ্ছে। লোকটা তেল দেখছো বেটার? অনেক তেল। চিন্তা করো কিরকম করে সে আঁকতেছে, মানে তার লেখা দেখো কত গুছায় লেখছে, এই যে মিনট এনআই বাই লেখা যায় 2 পাই আর যে, খুবই মানে জোস তার কাজ। তার ভিডিও ভালো, কিন্তু ভিডিও দেখতে পারো। না পারিবারিক জীবন ভাই খুবই শান্তির হবে। তার হ্যাঁ গুছানো মানুষ অনেক, আমারটা জঘন্য হবে, জঘন্য মানে জঘন্য। আচ্ছা, কে আমি সরাই দেই, কে কি লিখছে আমি বুঝি নাই আসলে, মানে জিও ভাই ভাই জোস দেখছি। লিখছি, জোস জোস, জোস আচ্ছা লিখছি ভাই, জোস। আচ্ছা। আর অর্শন লিখছে জিও ভাই।
ভেরি গুড। আমি মুছে দিচ্ছি তোমাদের লেখাগুলা। নোটেট ক্লিয়ার অল ড্রয়িংস। আচ্ছা ওকে, একে আমি সরাই দিই। লেট হিম গো। আচ্ছা, এখন আমরা জায়গায় আসি। এখন বাইরের কোনো পয়েন্টে লজিক্যালি কিন্তু একটা জিনিস মাথায় আসতে পারে তোমাদের, একটা চিন্তা করো। আমি যখন বাইরের কোনো পয়েন্টে, ধরো এটা হচ্ছে আমাদের কেন্দ্র, একদম টরয়েডের কেন্দ্রটা, তাই তো? এই যে লাল রঙের যে বৃত্তটা, এটা বিন্দুটা, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। আমি যখন তোমাকে বলছি এই পয়েন্টটাতে ম্যাগনেটিক ফিল্ড কত, তখন তুমি মনে মনে কিন্তু খুশি যে আমি যখন এই ব্যাসার্ধের একটা বৃত্তাকার পাথ নিব, এই ব্যাসার্ধে যখন আমি একটা বৃত্তাকার পাথ নিব, এই পাথটা কি আমার সব কারেন্টকে কভার করে ফেলছে না? সে যেগুলা বাইরের দিকে বেরোচ্ছে সেগুলোকেও কভার করছে, যেগুলা মানে বাইরের দিকে সেগুলোকে কভার করছে, যেগুলা ভিতরের দিকে সেগুলোকে কভার করছে, এরকম না? জি ভাই। বাট দেখো মজার জিনিসটা একটু খেয়াল করো ভালো করে। এই যে তারগুলো, এগুলো কি খুবই কাছাকাছি না? এটা কি খুবই কাছাকাছি না? একদম খুবই। দূরত্ব কিন্তু খুবই নগণ্য এদের মধ্যে। মানে এই দূরত্বটা এতটাই নগণ্য, ভিতরের কোন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড সেটা কি আমরা কখনো বলছি, নাকি বলছি ভিতরের কোনো পয়েন্টে প্রাবল্য? ভিতরের কোনো পয়েন্টে পাবো। ভিতরের কোনো পয়েন্টে, মানে হচ্ছে এই যে দূরত্বটা, এটা আসলে নেগলিজিবল। এই দূরত্বটা আসলে খুবই সামান্য, যার কারণে আমরা র্যান্ডমলি যে কোনো পয়েন্ট, আমি এই পয়েন্ট বলি আর এই পয়েন্ট বলি, ডাজন্ট মেক এনি ডিফারেন্স, ঠিক আছে? আসলে এটা সেম পয়েন্ট। তো এই জন্য ভিতরের অংশটা আসলে অলমোস্ট নেগলিজিবল ডিস্টেন্সের। আচ্ছা যাই হোক, এখন খেয়াল করো, একটু বড় করে চিত্রটা, ওকে একটু বড় করলাম। এখন দেখো এই যে অংশটা আমি দাগায় দিই, সমস্যা হচ্ছে জুমের মধ্যে পয়েন্টার দেখা যায় না। আমি যখন গ্রাফিক টেপ দিয়ে লিখি, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা জুমের। পয়েন্টার দেখা যায় ইউটিউব ভিডিও যখন বানাই তখন। এই যে পয়েন্টটা লাল রং দিয়ে মার্ক করছে দেখা যায়, এই পয়েন্টের জন্য চিন্তা করবা ম্যাগনেটিক ফিল্ডটা কি হয়, খেয়াল করবা এই পয়েন্টে, এই জায়গাটাতে, এটা না? তাই তো? হ্যাঁ আচ্ছা না, এখানে একটু অন্যভাবে বোঝানো লাগবে ব্যাপারটা। একটু দাঁড়াও, একটু দেখাচ্ছি আমি তোমাদেরকে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা বলি। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে এই পয়েন্ট, মানে ক্রস গুলা আর এই যে ডট গুলা, এটা কি একদম পাশাপাশি না? পাশাপাশি তো? হ্যাঁ আচ্ছা, পাশাপাশি যেহেতু, আমি এক কাজ করি, আমি স্ক্রিনটাকে একটু ছোট করে দিই। না, এইভাবে আসলে বোঝানো উচিত না, তোমরা আসলে চিত্রই দেখবে না পরে, আমি আলাদা করে আঁকি। যদি ডট এবং ক্রসগুলো যদি দেখাই, যদি ডট এবং ক্রসগুলা পাশাপাশি হয়ে থাকে, তাহলে ডটের জন্য কোন একটা পয়েন্ট যে ডিস্টেন্সে আছে, ক্রসের জন্য কি সেম ডিস্টেন্সে না? হ্যাঁ। বোঝা গেছে? তাহলে খেয়াল করো, আমি যদি ডটকে কেন্দ্র করে একটা সার্কেল নেই, আমি যদি ক্রসকে কেন্দ্র করে একটা সার্কেল নেই, আর্ন দে দ্য সেম সার্কেল, তারা কি সেম সার্কেল হবে না? সেম সার্কেল হবে। আচ্ছা, তাহলে বলো এই ক্রস যুক্ত অংশটার জন্য ম্যাগনেটিক ফিল্ড যেদিকে, ডটের জন্য কি একই দিকে নাকি উল্টা দিকে? উল্টা দিকে। উল্টা দিকে। তাহলে তোমরা কি এখন ব্যাপারটা বুঝে যাচ্ছ না, যে আসলে এরা সবাই সবাইকে মারা দিয়ে দিবে? ব্যাপারটা কি বোঝা গেছে? ডটগুলা যেগুলো আছে সেগুলা বাইরের পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে এদিকে। সে ফর এক্সাম্পল ডটগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কিভাবে, থাম্ব রুল দিয়ে দেখি আমরা। ডটগুলোর জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এদিকে, আর ক্রসগুলোর জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কোন দিকে? ক্লকওয়াইজ না, উল্টা দিকে না? উল্টা দিকে। তোমরা কি এখন ক্লিয়ারলি বুঝতে পারছো ব্যাপারটা? জি ভাই। সবাই বুঝতে পারছো? হ্যাঁ জি ভাই। তাইলে বলে বাইরের কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কি থাকবে? জিরো, যেটা জিরো। বলছিলাম। জিরো ভিতরে- জিরো Zero. জিরো। হ্যাঁ, এই তো বুঝছো, ফিমেল অনেক আগেই বলে ফেলছে। আর ডেফিনেটলি অসীম তো হবে না, কি হতে পারে মজার জিনিস? জিরো হবে। আচ্ছা, অসীম হইলে তো আসলে ওই যে স্পাইডারম্যান এন্ড দ্য অক্টোপাস ছিল না একটা, স্পাইডারম্যান 2 তে অক্টোপাস, তো ওই অক্টোপাসের মতো একটা, সে যে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছিল, সে সব খেয়ে ফেলতো, ওইরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যেত আর কি। তো এটা আসলে সম্ভব না, তো জিরো হওয়াটাই লজিক্যাল। তো ধন্যবাদ হিমেল, তুমি জিরো ধরতে পারছো এই জন্য। তাহলে দেখো এটার ইন্টারেস্টিং পয়েন্টটা খেয়াল করছো, টরয়েডের সলিনয়েডের পার্থক্যটা। সলিনয়েডের জন্য কিন্তু ভিতরেও ম্যাগনেটিক ফিল্ড থাকে, বাইরেও তো থাকে, তাই না? থাকাতে কোনো মানে ইনলজিক্যাল কিছু নেই, থাকতেই পারে। বাট যখন আমি তাকে টরয়েড বানিয়ে ফেলবো, তখন কিন্তু তার বাইরে কিছু নাই, এখানেও কিছু নাই, শুধুমাত্র ভিতরে আছে। তাইলে এটার ইউজ কেসটা কোথায়?
এমআরআই মেশিন চিনো এমআরআই মেশিন? আমি তো দেখি। শুনছি। আচ্ছা নাম তো শুনছি, দুই নয়নে দেখি না। জি ভাই সেম। আচ্ছা, এক নয়নে না দেখলে দুই নয়নে দেখবে না। এমআরআই মেশিন হচ্ছে ওই যে মাথার স্ক্যান করে, খেয়াল করছো? ওই যে একটা মানুষকে মনে করো জি ভাইয়া, এইরকম একটা টানেলের মতো থাকে, এরকম একটা হ্যাঁ টানেলের মতো পিকচার থাকে। দেখছি। হ্যাঁ, এই যে একটা মানুষকে মনে করো শুয়ে হ্যাঁ ওইরকম ভিতরে পাস করে। এরকম ভিতরে পাস করে না, এই যে রাস্তা হ্যাঁ। দিয়ে। তো এই হচ্ছে সেই এমআরআই মেশিনটা যার ভিতরে ম্যাগনেটিক ফিল্ড থাকে। তো এখন এটা কিন্তু খুবই স্ট্রং ম্যাগনেট। কিরকম স্ট্রং ম্যাগনেট চিন্তা করো, তার যদি পকেটে কিছু থাকে ছিঁড়ে বের হয়ে যাবে এরকম অবস্থা, এরকম স্ট্রং ম্যাগনেট থাকে। তো এই ম্যাগনেটটা যদি বাইরে থাকে তাহলে কি ঝামেলা না আমার জন্য? বাইরে ধরো আমি হাঁটতেছি, হাতে কিছু একটা নিয়ে আমার হাত থেকে ব্যাগটা খুলে ও চলে হাত গেল, থেকে টান মেরে নিয়ে টান চলে মেরে নিয়ে গেল, বা ধরো কিছু একটা আছে আমার পকেট ছিঁড়ে বের হয়ে চলে গেল, এটা কি ঝামেলা না? এটা খুবই ঝামেলার ব্যাপার সেবার এটা। তো আমি চাচ্ছি এমন একটা জিনিস, আমি চাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড, বাট এটা যাতে কন্ট্রোল থাকে। আমি যেখানে যাচ্ছি এক্স্যাক্টলি যাতে ওইখানেই থাকে, ভিতরে থাকবে সে ভিতরে থাকুক, সে যাতে বাইরে পণ্ডিতি না করে আসা, যেটা সলিনয়েডের ক্ষেত্রে হয়। সলিনয়েডের ক্ষেত্রে কিন্তু বাইরেও ম্যাগনেটিক ফিল্ড আমরা পাই, ভিতরে তো থাকবেই, বাইরেও থাকে। বুঝা গেছে? বাট এমআরআই মেশিন বা টরয়েডের সিস্টেমে যেগুলো বানানো সেগুলোর ভিতরে থাকে। সেই হচ্ছে টরয়েডের ফজিলত। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তো ওকে, আমি এতটুকুই চাচ্ছিলাম তোমাদেরকে বোঝাতে, তোমরা যাতে এম্পিয়ারের ল এর অ্যাপ্লিকেশনটা বুঝতে পারো। টরয়েডেরটা আসলে খুব একটা বেশি কঠিন না, কঠিন হচ্ছে একটু সলিনয়েডেরটা। আয়তাকার লুপ নেওয়া লাগে এবং তার মানে ভেঙে ভেঙে পোর্শন বাই পোর্শন করা লাগে, এ বি বিসি সিডি ডি এ। যদিও দিন শেষে আমার এবিটাই জিতে, আর সিডি বিসি ডি এ কেউই জিততে পারে না, সবার আনসারে 0 আসে। তো দিন শেষে তোমার ওই সূত্রটা কাজে লাগবে। খুবই 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 লো পার্সেন্টেজে প্রবাবিলিটি আছে যে এখান থেকে প্রমাণসূচক প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রশ্নই আসে না, প্রথম কথা হচ্ছে এটা। তো যাই হোক, সূত্রটা মুখস্থ রাখো, কাজে লাগবে। কারণ তোমাদের বইয়ে এই জিনিসগুলোর প্রমাণ না দিলেও সুন্দর মতো কিন্তু বইয়ের মধ্যে প্রশ্ন আছে সলিনয়েড নিয়ে। তো সলিনয়েড নিয়ে পড়তেছো, সলিনয়েডকে ঘুরাই দিলে কি হয় সেটাও পড়ে ফেলা উচিত, সেজন্য আমি তোমাদেরকে টরয়েডটা পড়াই দিলাম। কারণ এডমিশন সিজনে যখন আসবে তখন দেখবা টরয়েডটা একটা হট টপিক হয়ে গেছে। সো তখন আগে থেকেই তোমরা পড়া থাকলো এটা টরয়েডটা। আর অ্যাডভান্স যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো হয়তো আমরা পরবর্তীতে দেখবো, এখন না। এখন আমরা জাস্ট একাডেমিক সেশনে আছি, সো আমরা এই পর্যন্তই থাকবো। তো এই পর্যন্ত যা যা পড়েছে সবাই কি বুঝতে পারছো? জি ভাই বুঝা গেছে। আচ্ছা, ভেরি গুড। আর ভিডিও কি দেখছো আমার কেউ? কালকে যে গত ক্লাসে যে বলছিলাম ভিডিও দেখার জন্য, কেউ কি দেখছো? দেখে নাই কেউ? শিওর? আই লিংক হারায় ফেলছিলাম। হ্যাঁ, তুমি লিংক হারাই ফেলবা তো, তুমি ডাইনামিকে ঢুকতে পারো না তো। আমি তোমাদের সামনে বসে বাংলাকে ইংলিশ করে দিলাম যাতে তোমরা সার্চ করলে চ্যানেলে ঢুকে পেয়ে যাও, তাও তোমরা কিছু করলা না। আচ্ছা যাই হোক, আমি পড়াই দিলাম, আর সেম ভিডিওটাই আজকে পড়াই দিয়েছি তোমাদেরকে। আচ্ছা ওকে, সো তোমরা টরয়েডের ভিডিও দেখতে পারো, ইউটিউবে অনেক ভিডিও আছে টরয়েডের উপর, সলিনয়েডের উপর, ইউজ অফ টরয়েড দেখতে পারো, সুন্দর সুন্দর ভিডিও আছে অনেক, দেখতে পারো। আমার যদি টাকা পয়সা থাকতো আমি এসব জিনিস আইনে দেখাইতাম তোমাদেরকে, বাট আমার তাতে টাকা পয়সা নাই। সো যার কারণে একটা ডিএসএলআর কিনতে পারতেছি না। ডিএসএলআর কিনলে হয়তো আমি আরো সিনেমাটিক ভিউ নিয়ে আসতাম তোমাদের সামনে, আমি একটা সিনেমাটিক ভিউ নিয়ে আসতাম, যে সবকিছু মনে হতো অনেক সুন্দর, ডকুমেন্টারির মতো মানে জিনিসপত্র দেখাইতাম তোমাদেরকে। বাট এইসবের জি ভাই কিছুই নাই। মাঝে মাঝে মার্চে চলে যেতেন ভিডিও করতে করতে। না, মার্সে না যাই, অ্যাটলিস্ট ভিডিওর লুকস এন্ড ফিলস আরো আপগ্রেড করতাম আর কি। প্ল্যান আছে ইনশাল্লাহ, সামনে হচ্ছে আমি 3টা ফেব্রুয়ারি রাখবো ক্লাসের মধ্যে, যে আমার তোমরা যেরকম ক্লাসে যেরকম টিচারকে একদম ফকফকা দেখতে পাও, একদম সামনাসামনি যেরকম ক্লাসে হয় ওই রকম দেখতে পারবো আমাকে। দেন আমার রানিং যে ফিচার আছে চ্যানেলে যেভাবে ভিডিও বানায়, যে স্ক্রিন শেয়ার করে, ওটাও পাবা। আবার আমি যখন হাত দিয়ে লিখবো, কোনো কিছু যদি হাত দিয়ে লিখতে হয় খাতার মধ্যে, সেই ভিডিওটাও পাবা। তো আমি চাচ্ছি আস্তে আস্তে এই 3টা ফ্লেভারের মিশ্রণ নিয়ে ক্লাসগুলো নিতে, মানে যখন যেরকম দরকার। আমি যদি খাতায় লিখে দেখাতে চাই খাতায় লিখে দেখাতে পারবো, আমি যদি স্ক্রিন শেয়ার করতে চাই স্ক্রিন শেয়ার করতে পারবো। ওকে, তো সময় লাগবে হয়তো, এত তাড়াতাড়ি হচ্ছে না, বাট প্ল্যান আছে এগুলোর। হ্যাঁ আচ্ছা, সো যতটুকু পড়াইছি বুঝতে পারছো তোমরা? জি ভাই। ওকে, তোমাদের কি মনে আছে আমি তোমাদেরকে শুরুতে যে টপিক বলে দিয়েছিলাম, টপিকের কিন্তু অলমোস্ট সবকিছু শেষ। আমাদের এখন কি কি টপিক বাকি আছে একটু বলি। টপিকের মধ্যে যেগুলো বাকি আছে, ম্যাগনেটিক টার্মস নামে কি একটা টপিক আছে, টার্ম, ওটার নাম হচ্ছে ম্যাগনেটিক টার্মস। চৌম্বকীয় কিছু আমাদের টার্মের বাংলা কি? টার্মের বাংলা টার্মই ভালো, ঠিক আছে। ম্যাগনেটিক টার্মস কিছু আছে, যেমন ধরো চুম্বকায়ন তীব্রতা, চৌম্বকীয় প্রাবল্য, তারপর হচ্ছে বিচুম্বকন, তারপর হচ্ছে চৌম্বক গ্রাহিতা, এইরকম কিছু হালকা পাতলা ব্যাপার স্যাপার আমরা দেখবো।
আজকে আফটারনুন ভাই ক্লাস কয়টায়? 8:30। 8:30। ভাই কি মানে করছে, হ্যাঁ, মেসেজ মেসেজ পাঠাইছি। দিয়েছে 8:30? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তাহলে থাকো, আমি একটু পরে দিই তোমাদেরকে। একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা নাম হচ্ছে বিচ্যুতি বিনতি। যদিও বিচ্যুতি থেকে ম্যাথমেটিক্সে তেমন কোনো প্রশ্ন নেই, বিনতি থেকে প্রশ্ন থাকে, বিচ্যুতি বিনতি তোমাদের লাগবে। আর আরেকটা আছে, এটার নাম হচ্ছে হিস্টেরিসিস লুপ। এটা একটা খুবই উদ্ভট একটা মানে বিহেভিয়ার চুম্বকের। একটা পদার্থকে তুমি চুম্বকায়িত করলা, সে যে পথে চুম্বকায়িত হবে, তুমি যখন তাকে বিচুম্বকন করবা বা তার যে কারণে সে চুম্বকায়িত হয়েছিল সেই কারণগুলো যখন তুমি উইথড্র করা শুরু করবা, তুলে ফেলা শুরু করবা, তখন সে এক্স্যাক্টলি সেম ভাবে বিচুম্বকায়িত হবে না। এটা একটা পাথ ফলো করে, পাথটা হচ্ছে না এটা এরকম, সে চুম্বকায়িত হয় এইভাবে, পরে তুমি যখন আবার এই কারণটা সরাই নিবা, এদিকে আনবা, তখন সে বিচুম্বকায়িত হবে এইভাবে। মানে সে পুরাপুরি জিরোতে চলে আসে না, জিরোতে আসবে যখন আরো তুমি পিছনের দিকে নিবা, এইভাবে এইভাবে এইভাবে। তো আমি ডিটেলে মুখে বলে বলে এগুলো বুঝাবো যে এই গ্রাফটা এরকম কেন, এটা আমি তোমাদেরকে বুঝাবো। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা থেকে প্রশ্ন আসে, সেই জন্য বললাম ইম্পর্টেন্ট, বাস্তবে তো সবাই ইম্পর্টেন্ট। বিনতি, অথবা এটার ইংলিশ হচ্ছে ডিপ। সো আমাদের একটা টপিক ছিল, কোন স্থানের বিনতি নির্ণয়ের একটা টপিক ছিল, এবং এটার প্র্যাকটিক্যাল ছিল, রিয়াজ স্যার আমাদের সেগুলো করাইছিলেন। সো ওই টপিকটার নাম ছিল বিনতি বৃত্ত। বিনতি বৃত্ত, বিনতি বৃত্ত হচ্ছে একটা ডিভাইস, যে ডিভাইস দিয়ে যে কোনো জায়গার বিনতি বের করে দেখা যায়, যে ওই জায়গায় বিনতি করে সেটা বের করা যায়। বিশাল পেচের, বিশাল ঝামেলার একটা মানে টপিক। সো আমি অত্যন্ত খুশি শিক্ষা বোর্ডের উপর যে তারা এটা সরাই দিছে, মানে এখন এই পেইনটা বোঝানো লাগতো তোমাদেরকে, এতে আমি খুবই আনন্দিত। আচ্ছা, তো বিনতি হচ্ছে এরকম, ধরো প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপারটা। ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবীর নর্থ পোল, এটা হচ্ছে আমাদের পৃথিবীর সাউথ পোল। তো আমি যখন একটা দণ্ডচুম্বক বা বার ম্যাগনেট নিব, সে যদি একদম নর্থ পোল এবং সাউথ পোলের মাঝখানে থাকে, তাহলে তার সাউথ এদিকে থাকবে, তার নর্থ এদিকে থাকবে। পৃথিবীর নর্থ তাকে এভাবে টানবে, আমি একটু সিম্পল চিত্র আঁকলাম আর কি বোঝানোর সুবিধার্থে। পৃথিবীর নর্থ সাউথ থেকে এদিকে টানবে, যেহেতু সে একদম মাঝখানে আছে, একদম মাঝখানে যেহেতু আছে, টানের পরিমাণ কি সমান হবে না? টানের পরিমাণ যদি সমান হয়, সে কিন্তু কোনো দিকে কাত হবে না। বাট ধরো সে এইরকম একটা সেটআপে আছে, ধরে নাও, এই ব্রো উপরে ওঠে না কেন? ওকে, উঠছে। ধরো সে এখানে চলে আসলো, আমি তাকে এখানে নিয়ে আসলাম, ধুরো, আহারে জীবন, ধরে এখানে নিয়ে আসলাম। এখন কি নর্থের আকর্ষণ একটু বেশি হয়ে যাবে না সাউথের তুলনায়, বলো তো? জি ভাই। আচ্ছা, তাহলে এখন নর্থের আকর্ষণটা অনেক বেশি, যে এরকম বড় একটা চিহ্ন দিয়ে বোঝালাম, এটা অনেক বড়, বেশি আকর্ষণ। আর তুলনামূলকভাবে সাউথের আকর্ষণটা অনেক ফেড হয়ে যাবে, এই যে এরকম খুবই ছোট একটা আকর্ষণ। তাহলে কি এটা কি বলা যায় না যে আমাদের ম্যাগনেটটা এরকম এদিকে একটু কাত হয়ে থাকবে? লব্ধির হিসাব তো সেটাই বলে আমাদেরকে, সে এদিকে একটু কাত হয়ে থাকবে। তো এই যে সে একটু কাত হয়ে গেল কোনো একটা অক্ষের দিকে, এই যে সে নর্মালি থাকার কথা এইভাবে, সে হয়ে গেল এইভাবে, এই জিনিসের নামই হচ্ছে বিনতি। এই যে সে নিচের দিকে মনে করে থিটা কোণে নেমে গেল, অথবা এটাকে ডেল্টা দিয়ে প্রকাশ করা নর্মালি, ডেল্টা কোণে নেমে গেল অথবা ডেল্টা কোণে উঠে গেল, এই জিনিসটার নামই হচ্ছে বিচ্যুতি। ওকে, সো বিচ্যুতির হিসাবটা হচ্ছে, তাইলে এখন দেখো এই যে ম্যাগনেটটা, এই ম্যাগনেটটার যে ম্যাগনেটিক ফিল্ড, সে কি এইভাবে বিহেভ করতেছে না? একটু বাঁকা হয়ে গেছে না এইভাবে? সে আগে ছিল কিভাবে, খেয়াল করবা, ওয়েট, সে আগে ছিল এরকম, মানে অরিজিনালি সে এরকম থাকার কথা, আগে কি তার অবস্থানটা এরকম ছিল না? তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? জি ভাই। আচ্ছা, তো আগের অবস্থানের সাথে এখনের অবস্থানটা কত গুণে বেঁকে গেছে দেখো তো, এই যে ডেল্টা কোণ। আর যেহেতু সে ডেল্টা কোণে বেঁকে গেছে, তার ম্যাগনেটিক ফিল্ডটা তো আসলে কাজ করছে এইভাবে না, এই দিক থেকে তো এইভাবে বের হচ্ছে না, এই জায়গা থেকে এইভাবেই তো বের হচ্ছে, তাই তো? এই যে এটা যদি বি হয়, এই বি কে মনে করো আমরা দুইটা উপাংশে এখন ভাগ করতে পারি, তার এই বি এর একটা উপাংশ হচ্ছে এইদিকে কাজ করছে, আর আরেকটা উপাংশ মনে করো এইদিকে কাজ করছে। নিচের দিকে যেটা কাজ করছে সেটার নাম হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ বি, আর যেটা অনুভূমিকভাবে কাজ করছে সেটার নাম হচ্ছে, সরি, জীবনটা খুবই বিষণ্ণ হয়ে গেছে আমার, কি করলাম, এটা হচ্ছে ভার্টিক্যাল, এই যে, আর এটা হচ্ছে হরাইজন্টাল। টানা দুইটা ক্লাস নিচ্ছি তো এই জন্য একটু চার্জ ডাউন খেয়ে গেছে আমার। তো
তোমাদের আগে আরেকটা ক্লাস ছিল, ফার্স্ট পেপার 5টা থেকে 6:30। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো এই ভার্টিক্যাল কম্পোনেন্টকে আমরা কি বলতে পারি? বি সাইন ডেল্টা বলতে পারি না? আর এই যে হরাইজন্টাল কম্পোনেন্টটাকে কি বলতে পারি? বি কস ডেল্টা বলতে পারি না? পারি তো? পারি। পারি, গুড। তাহলে খেয়াল করো, এখন আমাদের যদি এখন এইচ দিয়ে দেয় এবং ভি দিয়ে দেয়, তাহলে বি এর মানটা কি হবে? বি এর মানটা হবে √ওভার ভি স্কোয়ার্ড প্লাস এইচ স্কোয়ার্ড। তোমাকে যদি এখন ডেল্টার মান বের করতে বলে, কিভাবে বের করবা? টেন ডেল্টা সমান কি? ভি ডিভাইড বাই এইচ, লম্ব বাই ভূমি। ঠিক আছে, সো একটা থেকে একটা বের করা যায় এখানে। এই হচ্ছে এই অংশ থেকে আসতে পারে এরকম দুইটা সূত্র। এই অংশ থেকে এই সূত্রটা থেকেই ম্যাথ আসে। বিনতি দিয়ে দিবে বা হরাইজন্টাল কম্পোনেন্ট দিয়ে দিবে, বলবে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত, সেটা তুমি বের করতে পারবে ইজিলি। ওকে, এই হচ্ছে বিনতির অংশ। আর বিচ্যুতি, বিচ্যুতি হচ্ছে আরেকটা ব্যাপার। এতক্ষণ যা বললাম সেটার নাম হচ্ছে বিনতি। বিচ্যুতি হচ্ছে, আমি তোমাদেরকে একটু দেখাই দিই। কই গেল? বইতের করে ফেলি। একটু সুন্দর জুৎসই চিত্র পাইলে ভালোই তো, একা দেখাই দিতাম। পাইছি। চিত্রটা দেখা যাচ্ছে? জি ভাই। ওকে, খেয়াল করে এখানে ইংলিশে লেখা আছে যে এক্সাম্পল অফ ম্যাগনেটিক বিচ্যুতি মানে হচ্ছে ডিক্লাইনেশন। তো ম্যাগনেটিক ডিক্লাইনেশন শোয়িং এ কম্পাস নিডল উইথ এ পজিটিভ ভেরিয়েশন ফ্রম জিওগ্রাফিক নর্থ। এনজি দিয়ে বোঝাচ্ছে, যেখানে এনজি লেখা, এটার মানে হচ্ছে জিওগ্রাফিক নর্থ, অর্থাৎ ভৌগোলিক উত্তর মেরু ইজ জিওগ্রাফিক অর ট্রু নর্থ। আর এনএম দিয়ে কি বোঝাচ্ছে? ম্যাগনেটিক নর্থ। মানে বুঝছো, আমি যখন একটা দণ্ডচুম্বককে দড়িতে বেঁধে রাখি, তখন ম্যাগনেটের এস কোন দিকে পয়েন্ট করে? নর্থের দিকে না? আর নর্থ ম্যাগনেটিক চুম্বকের নর্থ কোন দিকে পয়েন্ট করে? পৃথিবীর সাউথের দিকে না? এটা তো সবাই জানো, উত্তর দক্ষিণ দিকে মুখ করে চুম্বক থাকে। কিন্তু কাহিনী হচ্ছে, ম্যাগনেট আমাকে যে নর্থ দেখায়, বা ম্যাগনেট আমাকে যে বলে যে এটা হচ্ছে পৃথিবীর উত্তর মেরু, আর ম্যাগনেট যে আমাকে বলে এটা হচ্ছে পৃথিবীর দক্ষিণ মেরু, এই যে এটা আসলে সত্য না। কারণ ভৌগোলিক উত্তর মেরু হচ্ছে এই বরাবর। আর ম্যাগনেট কি জানে পৃথিবীর উত্তর কোন দিকে? নাকি ম্যাগনেট তার ভৌগোলিক ম্যাগনেটিক যে উত্তর মেরু আছে সেটার দিকে তাকিয়ে থাকে? বলো তো। পৃথিবীর যে মানে ম্যাগনেটিক ফিল্ড, পৃথিবীর যে নিজস্ব যে ম্যাগনেট, সেই ম্যাগনেটটার উত্তর দক্ষিণ কিন্তু এই বরাবর। এই যে লাল কালি দিয়ে দিই, এই যে লাল আসতে এত সময় লাগে কেন ভাই? এই যে এটা এই বরাবর, এই যে এটা। তাহলে ম্যাগনেটিক নর্থ আর ম্যাগনেটিক সাউথ, আমি এখানে লিখে দিলাম এস এম। এটা হচ্ছে ম্যাগনেটিক সাউথ, এটা হচ্ছে ম্যাগনেটিক নর্থ। সরি, কি লিখলাম? এনএম হবে। এটা হচ্ছে এনএম, ম্যাগনেটিক নর্থ আর ম্যাগনেটিক সাউথ। আর এটা হচ্ছে জিওগ্রাফিক নর্থ, এটা হচ্ছে জিওগ্রাফিক সাউথ। কারণ এটা খুবই চিকন। ঠিক আছে, জিওগ্রাফিক নর্থ আর জিওগ্রাফিক সাউথ। আমরা কি সবই নর্থ হয়ে গেলে কেন? আচ্ছা, এই যে ওকে, তাহলে বলো তো, আমি যখন একটা ম্যাগনেট নিয়ে রাখবো, সে এই লাল দাগ বরাবর থাকবে নাকি কালো দাগ বরাবর থাকবে? লাল বলো তো। লাল দাগ। লাল দাগ বরাবর থাকবে কেন? কারণ সে তো আসলে পৃথিবীর উত্তর দক্ষিণ চিনে না, সে চিনে তার ম্যাগনেটিক উত্তর দক্ষিণকে। সে তো ম্যাগনেটিক উত্তরের দিকেই ফোর্স ফিল করে। আমাদের চুম্বকের সাউথ ম্যাগনেটিক নর্থের দিকে ফেস করে থাকবে, অথবা আমাদের ম্যাগনেটিক নর্থ ম্যাগনেটিক সাউথের দিকে মুখ করে থাকবে। সে কিন্তু পৃথিবীর উত্তরও চিনে না, পৃথিবীর দক্ষিণে চিনে না। তাহলে আমাদের ম্যাগনেটগুলো আমাদেরকে যে ডিরেকশন দেখায় সেটা হচ্ছে এটা।
তাহলে আমরা কি পৃথিবীর উত্তর দক্ষিণ দেখি নাকি ম্যাগনেটের উত্তর দক্ষিণ দেখি? ম্যাগনেটের উত্তর দক্ষিণ দেখি। তার মানে হচ্ছে কম্পাস আমাকে একদম পারফেক্টলি পৃথিবীর উত্তর দেখায় না, পারফেক্টলি পৃথিবীর দক্ষিণ দেখায় না, সে আমাকে একটা ডিক্লাইনেশন দেখায়, এটার নামই হচ্ছে বিচ্যুতি কোণ। বাট এই বিচ্যুতির পরিমাণ খুবই সামান্য, যার কারণে আমরা ইগনোর করতে পারি। আমি কি বুঝাতে পেরেছি ব্যাপারটা? জি ভাই। আচ্ছা, যদি বোঝাতে পেরে থাকি তাহলে আজকে ক্লাসটা এখানেই সমাপ্ত করে দিব। আজকে হাই ভোল্টেজ কিছু জিনিস পড়লাম, একটা হচ্ছে এম্পিয়ারের সূত্র। ক্লাসের পরে অবশ্যই রেকর্ডিং দিয়ে দিব, এখনই, এখন না, পরে দিব। রেকর্ডিংটা আবার দেখে ফেলবা, বা আমার ভিডিওতে আছে ওটা দেখে ফেলতে পারো। আর শেষের দিকে যেটা দেখালাম এই দুটো অনেক ইজি টপিক, এই জন্য সাথে করে ঢুকিয়ে দিলাম। নেক্সট দিন আমরা ম্যাগনেটিক টার্মস পড়বো আর হিস্টেরিসিস লুপ পড়বো। নেক্সট ক্লাস উইল বি আওয়ার লাস্ট লেকচার অন দিস চ্যাপ্টার। ঠিক আছে, আমরা থিওরি পর্যন্ত যা যা পড়ছি সব শেষ। কালকে নেক্সট ক্লাসটাই হচ্ছে আমাদের লাস্ট ক্লাস এই চ্যাপ্টারের উপর। আর এর পরের ক্লাসে আমরা সলভ ক্লাস করব, আমরা সৃজনশীল কিছু সলভ করব, কিছু বোর্ডের ম্যাথ, কিছু ভার্সিটির ম্যাথ, এগুলো আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাস কবে? আজকে তো বৃহস্পতিবার নাকি, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রোববার। রোববারে ইনশাল্লাহ আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এরপরে আমরা হোমওয়ার্ক দিয়ে দিব। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যা শোনার আগে যায় না কেউ, ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে আমাদের পরীক্ষা আমরা রেগুলারলি নিব এখন, বিকজ আমরা হচ্ছে এখন পরীক্ষা নেওয়ার যে প্ল্যাটফর্ম টেস্ট মজ, সেটার প্রিমিয়াম ভার্সন আমরা নিয়ে নিছি। তো এখন আমরা ওইখানেই পরীক্ষা নিব, তোমরা অনলাইনে পরীক্ষা দিতে পারবা সবগুলা। প্রিমিয়াম ভার্সনের সুবিধা হচ্ছে আমরা ছবি তুলে পরীক্ষা নিতে পারবো, মানে আমাদের টাইপিং এর সমস্যাটা এখন আর নাই, জাস্ট প্রশ্ন বানাবো, ছবি আপলোড করে দিব, তাহলে এই প্রশ্ন হয়ে যাবে এবং তোমরা অনলাইনে পরীক্ষা দিবা। পরীক্ষাগুলো অবশ্যই এমসিকিউ হবে। তো আমি কিছু ভেরিয়েশন অ্যাড করবো, হয়তো আমার কোয়েশ্চেনের মধ্যে কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলোতে একটাই সঠিক উত্তর থাকবে, কিছু প্রশ্ন থাকবে যেগুলোতে দুইটা বা তিনটা সঠিক উত্তর থাকতে পারে, মানে মাল্টিপল চয়েসের মতো, বহু নির্বাচন, এটাকে কি বলে, বহু নির্বাচনী বলে নাকি, বহুপদী সমাপ্তি সূচক। বহুপদী সমাপ্তি সূচক থাকবে। ঠিক আছে, ওই রকম কিছু কোয়েশ্চেন থাকবে। যেহেতু অপশন আছে, পয়সা দিয়ে কিনছি, অপশন তো ব্যবহার করা উচিত, সেই জন্য ওইগুলো দিব। সো এই চ্যাপ্টার শেষ হওয়ার পর থেকে আমরা রেগুলার পরীক্ষা নেব। এমনও হতে পারে পয়সা উসুল করার জন্য ওই সাইট থেকে আমি প্রত্যেক ক্লাসেই পরীক্ষা নিতে পারি, মজা নিব আর কি তোমাদের সাথে। প্রথম 10 মিনিট তোমরা পরীক্ষা দিবা, এবং প্রত্যেক আগের ক্লাসের পরীক্ষা প্রত্যেক পরের ক্লাসে হবে, মানে ছোটখাটো টপিকের উপর আমরা পরীক্ষা নিব 10 মিনিট করে, এমসিকিউ টাইপ। এমসিকিউ সুখে থাকতে কি ভাই ভূতে গিলায় ভাই? হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা যেহেতু নিয়ে নিছি, টাকা দিয়ে নিছি, তো ভাই খরচ করা লাগবে, মানে এটা তো উসুল করা লাগবে টাকা, সেই জন্য আজকে আমি এনরোল করছি ওটাতে। ভাই নতুন যে বেস শুরু করবেন সেকেন্ড পেপারের, ওইটা কি আমাদের সাথে হবে? তোমাদের সাথে মানে? মানে আমাদের সাথে ক্লাস করবে? না না না, তোমাদের সাথে ক্লাস করে এটা নতুন হলে কেমনে? ওরা পুরাই নতুন থাকবে, ওদেরকে শুরু করবো স্থির তরিৎ দিয়ে। ও, তাহলে তো আমিও ওদের সাথে যোগ দিব। এক বেজে থাকলে অন্য বেজে ক্লাস করতে পারে, নো প্রবলেম। তো তোমাদেরকে বলে রাখি, যারা হচ্ছে আমার স্থির তরিতে ক্লাস পাও নাই অথবা চরতরিতে ক্লাস পাও নাই, তারা হচ্ছে আমার যে নতুন ব্যাচ সেকেন্ড পেপারে শুরু হবে সেই ব্যাচে জয়েন করতে পারো। তোমরা এক বেজে থাকা অবস্থায় অন্য বেজে ক্লাস করতে পারো, ওইটাতে আলাদা করে কোনো ঝামেলা নেই, প্যারালালি অন্য ক্লাস করতে পারবা, কোনো ব্যাপার না। ঠিক আছে, আর যারা মনে করো রিভাইজ দরকার, স্থির তরিতে অনেক কিছু ভুলে গেছো, তারাও ওই ব্যাচের সাথে ক্লাস করতে পারো। ওই ব্যাচের ক্লাস হচ্ছে আমার শনিবারে প্রথম ক্লাস, ফ্রি ক্লাস অবশ্যই প্রথমটা। তোমাদের জন্য তো ওই ক্লাস সবসময় ফ্রি, যেহেতু তুমি এক ব্যাচে আসো, অন্য ব্যাচ তো অবশ্যই তোমাদের জন্য ফ্রি থাকবে। তো যাদের রিভাইজ দরকার অথবা যারা আমার ক্লাস স্থির তরিতে ক্লাস পাও নাই, তারা জয়েন করতে পারো, ক্লাস করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে ভাই। ওকে, আমি ওদেরকে স্থির তরিত দিয়ে শুরু করবো। ভাই একলা একলা খা, আহারে। কি করবো, তোমরাও খাও। জানেন ভাই, লকডাউনে ওই যে আমাদের সামনে যে ইজিক্যাল টু এমসি স্কয়ার যে চা দোকান আছে, ওইটা নাই হয়ে গেছে। তাই নাকি? আমরা নাই, তারও ব্যবসা চলে না। স্বাভাবিক। না, ওই লোক তো সৌদি আরব চলে গেছে, বিদেশ চলে গেছে। না ভাই, ও তো লোক ছিল, মানে কাজ করতে না। কাজ করার লোক ছিল, হ্যাঁ। আরেকজন ছিল যে তারা দোকানই সরায় বলছে। হ্যাঁ, খুব কষ্ট তাদের। আর আমরা তো এখন রেগুলারলি অনলাইনে ক্লাস নেবো, জানো তো, মানে এই বছর ক্লাসগুলো এইভাবেই চলবে আশা করতেছি। মানে আমরা অফলাইনে যাচ্ছি না, আমরা অনলাইনে থাকবো। আমিও কমফোর্টেবল অনলাইনে, মোটামুটি সবাইও কমফোর্টেবল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অভ্যাস হয়ে গেছে সবারই। তো আমরা অনলাইনে থাকবো। ঠিক আছে, সবাই ভালো থাকো। আর নেক্সট ক্লাস সুইটবাজার যে বাসাটা নিছেন ওইটার কি হবে, ছেড়ে দিবেন? ওইটাও ছেড়ে দিব, আর কত টানবো ভাই, এতদিন ধরে টানতেছি খালি, আর তো দরকার নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আফনান ভাই ক্লাস শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, রেস্ট নাও তোমরা। আমি ক্লাসটা এন্ড করে দিই, দাঁড়াও, ক্লাস এন্ড করে কই। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আরে ভাই। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।